আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির পুরনো খবর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দলের প্রার্থীরূপে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, একক প্রার্থী। এটা সারা বাংলাদেশে বেশ কয়েকদিন তোলপাড় তৈরি করেছিল। ঠিক সেই সময়টাতে আমি যে ভিডিও করেছিলাম, আমার সেই বক্তব্য ছিল যে এটা আসলে কাজটা ভালো হলো না। এই কাজটি যদি ১ বছর আগে করা হতো, তাহলে ভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো এবং এখন এই কাজটি যে করা হলো, এতে করে সাময়িকভাবে বিএনপি বিরোধী যে চক্রটি আছে, তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা গেল এবং বিএনপিকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক সমীকরণ হচ্ছিল, বিএনপিকে বিপদে ফেলার জন্য যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে বিএনপির চাইতে এনসিপির যে কোনো কথা, জামাতের যে কোনো দাবি, এবি পার্টির যে কোনো বক্তব্য অতি গুরুত্বপূর্ণ। তো বিএনপি যখন তার মনোনয়ন ঘোষণা করলো, তখন অলমোস্ট 7 ডেজ সারা বাংলাদেশে কে নমিনেশন পেল, কে পেলেও না, তারপরে সেইটা রাজনীতিতে কি প্রতিক্রিয়া হবে, ভোটের সমীকরণে কোন প্রার্থী কত ভালো হলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম বক্তব্য, সবই ইতিবাচক একটা জোয়ার তৈরি হয়ে গেল বিএনপির পক্ষে এবং বিএনপি বিরোধী যে ন্যারেটিভগুলো ছিল নির্বাচনকে বানচাল করার জন্য, বিএনপিকে বিপদে ফেলার জন্য, প্রায় সব কিছু বুমেরাং হয়ে গেল। এটা ছিল অনেকটা মানে আইসিইউর রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে উত্তেজিত করার মতো। তার ফলে কি হলো, মুহূর্তের জন্য অর্থাৎ 7 ডেজের জন্য বিএনপি বিরোধী যে সকল কথাবার্তা, নির্বাচন বিরোধী যে কথাবার্তা, সব কিছু বাদ দিয়ে কেবলই মাত্র বিএনপির মনোনয়ন চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে আমাদের মিডিয়া এবং যারা সাধারণ জনগণ তারা ব্যস্ত হয়ে থাকলো। কিন্তু 7 দিন যেতে না যেতেই এমন কতগুলো সমস্যার সামনে চলে আসলো। এখন বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে, কে পেয়েছে কে পায়নি, এগুলো সামনেই আসছে না। এখন আওয়ামী লীগ কেন লকডাউন ডাকলো, তারপরে ঢাকাতে যে লকডাউন করা হচ্ছে কিভাবে করা হচ্ছে, আর আওয়ামী লীগের কি লজ্জা শরম নেই? এই কয়দিন আগে তারা ক্ষমতাচ্যুত হলো, এখন তারা হঠাৎ করে কোন মুখে এই ঢাকা শহরকে আবার লকডাউন করার জন্য ঘোষণা দিল? সি 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 সি, মানুষ এত খারাপ হতে পারে, এরকম কথা হচ্ছে। সরকার বিএনপির কথা চিন্তা করার তাদের এখন সময় নেই। কে তারেক রহমান সাহেব, কে মির্জা ফখরুল সাহেব, কে সালাউদ্দিন সাহেব, কোনো সময় নেই। তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগকে ধরো, মারো, কাটো, খাও, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নাও, এটা নিয়ে ব্যস্ত। অন্যদিকে শেখ হাসিনা কোথায় সাক্ষাৎকার দিলেন, তার সাবেক মন্ত্রী নভেল শিক্ষামন্ত্রী, তিনি সেই ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসে, ক্যান ইমাজিন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ছাপাতে কত চেষ্টা তদবির করতে হয় এবং ফাইন্যান্সিয়াল টাইমসে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নিউজ ছাপা হয়েছে বা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে, এটা বাংলাদেশে রীতিমতো হুইসেল ব্লোয়িং। তো সেখানে শেখ হাসিনা নয়, সেই একই পত্রিকাতে ফাইন্যান্সিয়াল টাইমসে, যেখানে একটা সময় টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো, আওয়ামী লীগকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো, এখন সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের, নওফেলের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপা হচ্ছে। আবার এই একই মন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হচ্ছে রাশিয়ার পত্রিকাতে। আর ভারতের অন্যতম নামকরা পত্রিকা দ্য ইন্ডিয়ান টাইমস, সেখানে ছাপা হচ্ছে। মানে একটা ঝামেলার বিষয়, যেখানে আমরা সবাই তারেক রহমান সাহেব আসবেন, তার বুলেট প্রুফ গাড়ি, তার বাড়ির ঝাড়মোছ কেমন হচ্ছে, কোন বাড়িতে থাকবেন, কোন রুমে থাকবেন, কিভাবে বের হবেন, নেতা কোথায় কোথায় যাবেন, পুরো ডিসেম্বর মাস জুড়ে, জানুয়ারি মাস জুড়ে নেতার কি কি প্ল্যান হবে, পরিকল্পনা হবে, এগুলো আমরা চিন্তা করব। আর এগুলো চিন্তা করে বিএনপি যারা প্রতিপক্ষ জামাত গড়াগড়ি করে কাঁদবে, হায় আল্লাহ এখন আমাদের কি হবে, এখন তো আমাদের কথা কেউ শুনবে না, সব বিএনপির কথা শুনবে। এখন সেখানে নওফেল কি করলো সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর জাহাঙ্গীর কবির নানক সাহেব কি করলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি কিভাবে এই লকডাউনের কথা ডাকলেন, আবার সেই কোন আমলে তিনি যখন যৌবন ছিলেন সেই একটা লাঠি হাতে তিনি রাস্তায় বীরের মতো দাঁড়িয়েছেন, সেই ছবি এখন ভাইরাল হয়ে যাচ্ছে। এরপরে অন্য যে সকল
আওয়ামী লীগের মন্ত্রী এতকাল কথাবার্তা বলেননি, সেই সময় রেজাউল করিম সাহেব কথা বলছেন, তারপর আরও অনেকে, মানে এরা প্রতি মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ তারা ওয়েব মিটিং করে আবার সেইগুলোকে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন। এখন এগুলো সরকারকে খুব ব্যাধিগ্রস্ত রাখছে। মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আইজি, অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ আছেন তারা এই বিএনপিকে বাদ দিয়ে, বিএনপির নমিনেশনকে বাদ দিয়ে তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত আছেন। এর বাইরে জামাত সমাবেশ করলো, নানা রকম হুমকি ধামকি দিল, কিন্তু এখানে বিএনপি জাতীয় পার্টি আসছে না, এখানে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আসছে না, এখানে জামাতের টার্গেট হয়ে গেছে বিএনপি। আবার বিএনপি এমন একটা অবস্থা চলে গেছে, বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা লোক এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা জামাতকে টার্গেট করে বলার চেষ্টা করছেন এবং খোঁচা দিচ্ছেন যে গুপ্ত বাহিনী, গুপ্ত রাজনৈতিক দল, তারা গোপনে গোপনে জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে, তাদের ভোট ব্যাংক ক্যাপচার করতে চাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। তো এই যখন কথাবার্তা হচ্ছে তখন নমিনেশনের অবস্থা কি? নমিনেশনের অবস্থা হলো যে ভদ্রলোক যারা নমিনেশন পেয়েছেন ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় মারামারি, কাটাকাটি, খুনোখুনির মতো ঘটনা ঘটে গেছে এবং প্রতিদিন এটা বাড়ছে, জ্যামিতিক হারে বাড়ছে। আর এটার সাথে পাল্লা দিয়ে যারা দুর্বৃত্তর রাজনীতি করেন, দুর্বৃত্তপনা করেন, তারা তাদের অপকর্ম বাড়িয়ে দিয়েছেন। বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সে অফিসের সামনে এক ছাত্রদল কর্মীকে বা নেতাকে গুলি করে মারা হয়েছে। আবার একসময় ছাত্রদলের খুব বড় নেতা ছিলেন শীর্ষ সন্ত্রাসী মামুন, তাকে কোর্টে, মানে ঢাকা কোর্টে একেবারে ফিল্মি কায়দায়, ফিল্মি বলে ভুল হবে, সিনেমাতে এরকম হয় না, দুজন অস্ত্রধারী এসে মুখে মাস্ক পরে যেভাবে গুলি করে সঙ্গে সঙ্গে একে দাঁড়িয়ে থেকে ডেথ কনফার্ম করলো, মৃত্যুটাকে নিশ্চিত করলো, করে তারপরে তারা নির্ভয়ে যেভাবে চলে গেল, এই কাজ বাংলাদেশে কোনো র্যাব করতে পারেনি, পুলিশ করতে পারেনি, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। আমরা তো ক্রসফায়ার যা কিছু দেখেছি এগুলো সব মানে যাকে বলা হয় রাতের আধারে হয়েছে, আমরা শুনেছি। কিন্তু প্রকাশ্যে যে ক্রসফায়ার হতে পারে এটা তো আমরা এই ঢাকাতে দেখলাম কোর্ট কাছারিতে, তাও জেনে তেন জায়গায় নয়। তো ওই যে কোর্ট কাছারিতে যারা হাজিরা দিতে যাচ্ছেন বিএনপির লোক, এখনও তো অনেক হাজিরা দিচ্ছেন, জামাতের লোককে হাজিরা দিতে হচ্ছে। বোঝার চেষ্টা করেন তাদের আত্মা কি পানি আছে? আর যারা বিচার করছেন, বিচার কর্মে নিয়োজিত পুলিশ বলেন ইত্যাদি সব কিছু বলেন, তাদের মানসিক অবস্থা কি? সব মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিএনপির যে নমিনেশন বা মনোনয়নপ্রাপ্ত বা যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের প্রথম 7 ডেজে যে একটা মানে যাকে বলা একটা ইমেজ ছিল, একটা ওয়ার্ম আপ ছিল, অনেকে তো মনোনয়ন পেয়ে এমন কান্নাকাটি যে না জানি আকাশ থেকে একেবারে যাকে বলা হয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দিয়েছেন, এত খুশি তারা হয়েছেন। কিন্তু সেই খুশির মানে একেবারে সামান্যতম লেশ আজকের যে ভিডিওটা করছি এটাতে নেই। বরং যেটা হচ্ছে সেটা হলো যে এই যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছেন তাদের জীবন ঝুঁকির মধ্যে চলে গেছে, তারা সকল পক্ষের টার্গেট হয়ে গেছেন। বিএনপির অন্তর্দ্বন্দ্ব কলহ যারা করতে চান তাদের, বিএনপির যারা প্রতিপক্ষ সেটা আওয়ামী লীগ বলেন, অন্যান্য যে সকল রাজনৈতিক দল বলেন, তাদের সবার টার্গেট হয়ে গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তাদেরকে বিশেষ নজরে রেখেছে এবং এটা মানে এই যে মনোনয়ন বা যারা পেল তাদের যে খুব উপকার হয়েছে, নট লাইক দ্যাট। খুব মানে তাদেরকে যে নর্মালি একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা আসে, অতীতে আমরা দেখেছি এটা জনগণের মধ্যে এতটা বিকশিত হয় এবং এতটা এটা প্রভাব বিস্তার করে যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মানুষ সম্মান করতে থাকে, মর্যাদা দিতে থাকে এবং থানা পুলিশ প্রশাসন তাদেরকে ওইভাবেই তোয়াজ তদবির করে, অনেকে তো সেলুট দেয়। আর এখন কি হলো, বড় বড় নেতাকে, বিএনপির বড় বড় নেতাকে এয়ারপোর্ট থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে এই মনোনয়ন দিয়ে লাভটা হলো কি, আর এই সময়টা দরকারটা কি? তাহলে বিএনপিকে কি আবার কি নতুন করে মনোনয়ন ঘোষণা করতে হবে? পরিস্থিতিতে তাই হয়েছে। এই মনোনয়ন যে সঠিক হয়নি এটা সবাই বলছে এবং বিএনপি নিজেও স্বীকার করে, আবার তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সকল মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারা একটা
মানে উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগ অনেককে আশাবাদী করে তুলেছে যারা পায়নি, আর যারা পেয়েছে তাদেরকে হতাশ করে ফেলেছে। এই দুটো জিনিসই, অর্থাৎ এই দুটো জিনিসই বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর তারা যে সকল সিটে এখনো প্রার্থী দেয়নি এবং নেগোসিয়েশন করার জন্য তারা খালি রেখেছে, এবং এগুলো নিয়ে যে কেওয়াজ এবং কনফিউশন তৈরি হয়েছে, মানে অবাক করা ঘটনা। দেখা গেল যে জামাতের একজন ভালো প্রার্থী দাঁড়াবেন, সেখানে সিট খালি রাখা হয়েছে। এখন জামাতের সঙ্গে কি বিএনপির নেগোসিয়েশন হবে? হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু লোকজন তো খুব বাজে বাজে কথা বলছে। বিএনপির অনেক বড় বড় নেতাকে বাদ দিয়ে দেখা গেল যে যে সমস্ত জোটের নামে, বিভিন্ন সংগঠনের নামে বা সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার নামে যে কর্মকাণ্ড করা হচ্ছে, এটা গণতন্ত্রের মূলে, মানে গোড়াতে একেবারে রীতিমতো কুঠারাঘাত। তারপর বিএনপির যে ইমেজ, এটাকে নতজানু করে তুলছে, এবং বিএনপি অবস্থা দৃশ্য মনে হচ্ছে সবাইকে খুশি করে, সবার মাথায় হাত বুলিয়ে কোনো মতে কবুলের কাজটি করতে চাচ্ছে, অর্থাৎ নির্বাচন পর্যন্ত সবাইকে নিতে চাচ্ছে। আর সে জানে বা বুঝে বা বিশ্বাস করে যে নির্বাচন যেভাবে একটু হলেই কোনো মতে ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক মানুষ যদি ভোট দিতে পারে, হুড় হুড় করে সবাই বিএনপিকে ভোট দেবে। কিন্তু বিএনপি একবারও ভাবতে পারছে না যে এখন বিএনপির যে ক্ষমতা, বিএনপির যে ফেভারেবল টাইম, তার সে 100 গুণ ফেভারেবল টাইম ছিল 2024 সনে আওয়ামী লীগের। তো সেই 2024 সনের যে আমি ডামির যে নির্বাচন, সেই নির্বাচন জমেনি। 5% থেকে 7% লোক ভোট কেন্দ্রে এসেছিল কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে। এর কারণ হলো ভোট কেন্দ্রে ভোটার আসেনি, রেজাল্ট শিট তৈরি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, পছন্দের প্রার্থীকে যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে সেইভাবে সব কিছু করা হয়েছে। আমি ডামির সেই নির্বাচনে হাতে গোনা দুই একটি সিটে যেখানে প্রতিযোগিতা হয়েছে, ভোট হয়েছে, ওটা মানে ব্যতিক্রম, হাতে গোনা দুই একটা। আর বাকি সব জায়গাতেই একটা ব্লু প্রিন্ট অনুযায়ী, একটা মাস্টার প্রিন্ট অনুযায়ী নির্বাচন এর ফলাফল ঘোষিত হয়েছে, ব্যালট বাক্স ভরা হয়েছে, এবং যাকে বলা হয় এমপি মন্ত্রী বানানো হয়েছে টেন্ডার দিয়ে। তো এখন যদি 2026 সনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, সেখানে তো আসলে 5%-এর বেশি লোক বিএনপি জামাতের এই ভোট দেওয়ার জন্য, বা বিএনপি জামাত এনসিপি সবাই মিলে যদি একটা আমি ডামি নির্বাচন করে, যেখানে আমি বসে যাব, তুমি দাঁড়িয়ে যেও, তুমি দাঁড়িয়ে গেলে আমি বসে যাব, এরকম একটা সমঝোতা থাকে, সেই নাটক, সমঝোতা সেই নাটক, এটা দেখার জন্য জনগণ আসবে না। নো বডি উইল কাম। তো এখন এই যে 237টি পদে নমিনেশন দেওয়া হলো, 63টি পদে হয়তো জামাত, এনসিপি, অন্যান্য যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হলো, এবং তার প্রেক্ষিতে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে 3-4% লোক আসলো বা আসলো না, রেজাল্ট শিট তৈরি করতে হবে, ব্যালট বাক্স ভরতে হবে, কত ঝামেলার কাজ না। এগুলো কে করবে বলেন তো? পুলিশ করবে? আর্মি করবে? ডিসি সাহেব করবে? টিএনও সাহেব করবে? তারপরে বিএনপির কোনো নেতা প্রার্থী এই কাজটি করতে পারবে? অসম্ভব বিষয়, কিচ্ছু করতে পারবে না। ফলে পুরো নির্বাচনের যে বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থা থেকে, মানে সম্ভাবনা থেকে এবং যাকে বলে আয়োজন থেকে, ক্রমশ রাজনৈতিক দলগুলো, সরকার, রাষ্ট্র একটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আর নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন উপলক্ষ, প্রসঙ্গ মানুষের মাথায় চলে আসছে। এর ফলে মানে নির্বাচন হবে, তারপরে নির্বাচিত হবেন, এরপরে সরকার পরিচালনা করবেন, এইরকম শতভাগ কনফিডেন্সওয়ালা লোক রাজনৈতিক অঙ্গনে একটা সিঙ্গেল লক্ষ্য নাই। বরং সবার মনে যে সন্দেহ, আতঙ্ক, ভয় বিরাজ করছে, সেই বিরাজের মধ্যে এই যে বিএনপি যে মনোনয়ন, সেই মনোনয়ন A to Z, মানে এক থেকে একেবারে যদি আপনি 10টি পয়েন্ট বলেন, 10টি পয়েন্টই বিএনপির জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য বুমেরাং হয়ে পড়েছে। কারণটা কি? কারণটা হলো যে এই মুহূর্তে আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে, অ্যাট্রাকশন রয়েছে। এখন জামাতের আমিরকে তো জামাতের লোকজন ভালোবাসবেই, আওয়ামী লীগের শেখ হাসিনাকে তো আওয়ামী লীগের লোকজন ভালোবাসবে, তারপরে তারেক রহমান সাহেবকে তার দলের যারা লোকজন আছে তাকে ভালোবাসবে। এর মধ্যে
অস্বাভাবিকতা কি আছে? কিন্তু দেশের মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে এবং সকল মানুষ মনে করেন যে এই লোকটির নেতৃত্বে দেশ পরিচালিত হলে এই দেশ খুব ভালোভাবে চলবে। অতীতে যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে চলবে। দেশ মুক্তি পাবে। আচ্ছা, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর হস্তে বলেন, দরকার হলে কোরআন শরীফ নিয়ে বলেন। আপনি কি এরকম কাউকে মনে করেন? মানে আপনার আশেপাশে যে সকল নেতারা ঘুরে বেড়ায়, তাদেরকে দেখলে কি আপনার মনে হয় দে আর ইউর লিডার? তারা আপনার নেতা? কিংবা যে সমস্ত মানুষের যে কর্মকাণ্ড গত 14 মাসে ঘটেছে, এদের হাতে রাষ্ট্রের যে মুদ্রা, অর্থভাণ্ডার, ব্যাংক, বীমা সবকিছু ছেড়ে দিবেন। বিচার ব্যবস্থা ছেড়ে দিবেন। আপনি নিশ্চিন্তে এদের হাতে সবকিছু ছেড়ে দিয়ে ঘুমাতে পারবেন? নাকি আতঙ্ক হবে? এই সব মিলিয়ে আপনি যদি একটা সামারি তৈরি করেন, সারাংশ তৈরি করেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন দিকে এগোচ্ছি। এবং এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল ৩-৪ দিনের প্ল্যান নিয়ে এগোচ্ছে যে এই ৩-৪ দিন জনগণকে শান্ত রাখা যায় কিভাবে। সরকার আরও কম। সরকার আসলে ২৪ ঘন্টার প্ল্যান নিয়ে গেছে। আজকের দিনটা কিভাবে যাবে? ২৪ ঘন্টা নাকি ১২ ঘন্টা। আজকের দিনটা কিভাবে যাবে? আজকের রাতটা কিভাবে যাবে? এই ২৪ ঘন্টার মধ্যে ২ বার করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে। কখন যমুনার উপরে বেলুন উড়বে, কখন গাবতলী দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে, সায়েদাবাদ দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে। এই আতঙ্কে রাতের যারা প্রহরী থাকেন সবার ঘুম হারাম হয়ে গেছে। কাজেই যে কাজটি মনোনয়ন ঘোষণার মাধ্যমে বিএনপি করেছিল, ওটা ওই দিন বা তার পরবর্তী ৭ দিন তাদের জন্য একটা ভালো ছিল। এখন আবার নতুন গেম শুরু করতে হবে, নতুন করে সবকিছু বিবেচনা করতে হবে এবং একেবারে নতুন করেই শুরু করতে হবে। এখন সেটা উত্তেজনা তৈরি করার জন্য বলেন, প্রতিপক্ষে ভয় দেখার জন্য বলেন, নিজের দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করার বলেন, নির্বাচনের আয়োজন, জয়লাভ এবং সুফল ভোগ করার কথাই বলেন। যা কিছু গত 14 মাসে হয়েছে, এর একটারও ধারাবাহিক যাকে বলা হয় সুফলতা, সফলতা, এটি বিএনপির অনুকূলে নেই। বরং যা কিছু করেছে সব কিছু সেই যে সময় দেওয়া হয়েছে যাকে বলা হয় ঐক্যমত্য কমিশনে, তারপরে যে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে লন্ডন বৈঠকে, যা কিছু করা হয়েছে এই সময়টাতে একটারও ধারাবাহিক সুফল এখন বিএনপির পকেটে ঢুকছে না। ফলে বিএনপিকে যদি এই অস্বস্তিকর অবস্থা থেকে বের হতে হয়, তাদেরকে অবশ্যই উদ্ভাবন করতে হবে একটা নতুন পরিকল্পনা। নতুন পরিকল্পনা সে বাস্তবায়নের সফলতার উপরই নির্ভর করবে আদৌ সামনের ইলেকশন হবে কিনা, বিএনপি অংশগ্রহণ করবে কিনা, করতে পারবে কিনা, জয়লাভ করবে কিনা, পারবে কিনা এবং সরকার গঠন করবে কি করবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।